أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে দেশে এবং প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার আজকের আলোচনাটি শুনছেন, তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আপনাদের সামনে ভিডিও টিউটোরিয়াল উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা মানব জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি সমস্যা যা দিন দিন বাড়ছে এবং এই সমস্যা একটি সব পরিবারের সমস্ত সুখ শান্তি বিনষ্ট করে দিচ্ছে। পরিবারকে, একটি শান্তির পরিবারকে পরিপূর্ণভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। তেমনই একটি সমস্যা হচ্ছে বন্ধ্যাত্ব সমস্যা। আমরা যখন বিবাহ করি, বিয়ের পরে সব দম্পতি আকাঙ্ক্ষা করে যে তাদের ফুটফুটে একটি সন্তান হবে, একাধিক সন্তান হবে, তাদের ঘর তাদের সন্তানের কলকাকলিতে মুখরিত হয়ে উঠবে। কিন্তু যখন বিয়ের পরে চেষ্টা করা সত্ত্বেও সন্তান হয় না, তখন সে দম্পতির কপালে ভাঁজ পড়ে, বিভিন্ন টেনশনে তারা পড়ে যায়। শুধু তাদের কপালে না, তাদের নিকট আত্মীয়, বাবা মা, ভাই বোন সবাই সে বিষয় নিয়ে টেনশন করে। পাড়া প্রতিবেশীও এ বিষয় নিয়ে তাদের ভিতরে গুঞ্জন উঠে যে তাদের সন্তান হচ্ছে না। তো সন্তান না হওয়াটা আমাদের দেশে যতটুকু না শারীরিক সমস্যা, তার চেয়ে বেশি অনেকটা সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এক দম্পতির যদি সন্তান না হয়, সেক্ষেত্রে তারা নিজেরা যতটুকু না মানসিকভাবে আপসেট থাকে, তার চেয়ে তাদের পাড়া প্রতিবেশীরা বেশি আপসেট করে দিতে বাধ্য করে। বিভিন্ন রকমের অপ্রীতিকর প্রশ্ন এবং পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যার কারণে সন্তান আশীর্বাদ স্বরূপ মানুষের কাছে ধরা দেয় এবং সন্তান না হলে সেই দম্পতি বুঝতে পারে যে সেটা তাদের জন্য কত কষ্টকর বিষয়। তো আমাদের দেশের একটি প্রচলিত ভুল ধারণা আছে, সন্তান না হলে আমরা মনে করি অধিকাংশ ক্ষেত্রেই সমস্যাটা মেয়েদের হয় এবং মেয়েরা সেই জন্য সাফার করে নানা রকম সামাজিক প্রতিকূলতা এবং শ্বশুরবাড়ি সহ অন্যান্য বিভিন্ন মানুষের কাছে সে মানসিকভাবে অবদমিত হয়। তো আসলে সমস্যাগুলো সব ক্ষেত্রে যে মেয়েদের হয় এরকম না। সারা পৃথিবীতে যত বন্ধ্যাত্ব আছে এর রেশিও করে দেখা যায় 50-50 চান্স, অর্থাৎ 50% বন্ধ্যাত্ব পুরুষ এর সমস্যার কারণে আর 50% সমস্যা মেয়ের সমস্যার কারণে। সুতরাং কোনো দম্পতি যদি সন্তান না হয়, চোখ বন্ধ করে শুধু স্ত্রীকে দোষারোপ না করে স্বামী স্ত্রী উভয় পরীক্ষা নিরীক্ষা করা ভালো। তো আমরা এর আগে অনেকগুলো টিউটোরিয়ালে মেয়েদের বন্ধ্যাত্বের কারণ, প্রতিকূলতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে সেই ভিডিওগুলো দেখতে পাবেন। আর পুরুষের বন্ধ্যাত্ব নিয়েও আমরা এর আগে কয়েকটি ভিডিও আপলোড করেছি। আজকে আরেকটু বিশদ আলোচনা করার জন্য বসলাম। অনেকেই এই বিষয়ে আমাদেরকে ফোন করেন, পরামর্শ চান, কোশ্চেন করেন। তাদের প্রশ্নের আলোকেই আজকের আলোচনাগুলো। পুরুষ বন্ধ্যাত্ব আসলে বিভিন্ন কারণে হয়ে থাকে। তো চলুন সেই কারণগুলো আগে জানি। পুরুষের যেসব অসুখের কারণে স্ত্রী সন্তান লাভ সম্ভব হয় না, তার মধ্যে রয়েছে অন্তঃস্রাবী গ্রন্থির অসুখ, যেমন হাইপোথ্যালামাসের রোগ, কলম্যান্স সিনড্রোম, এটি একটি বংশগত রোগ। পিটুইটারি গ্রন্থির অসুখ, যেমন টিউমার, সিস্ট ইত্যাদি। থাইরয়েড হরমোনের অভাব বা মিক্সিডিমা। এছাড়া রয়েছে জিন গঠিত কারণ, যেমন প্রকৃত যৌন গ্রন্থির অভাব, জন্মগতভাবে অন্ডকোষ না হওয়া ইত্যাদি। আবার ক্লাইনফেল্টার সিনড্রোম নামক এক প্রকার ক্রোমোজোমের অসুখের ফলে শুক্রাণুর অভাব হতে পারে। অন্তঃস্রাবী গ্রন্থি ছাড়াও আরও অনেক কারণে পুরুষ বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। এসব কারণের মধ্যে রয়েছে পুষ্টির অভাব, বিশেষত ভিটামিন বি এবং ই, অতিরিক্ত ধূমপান, অতিরিক্ত মদ পান, অতিরিক্ত গরমে যারা কাজ করে, যেমন বাস, ট্রাক চালক, খনি শ্রমিক, এদের শুক্রাণুর পরিমাণ কম হতে পারে, কারণ শুক্রাণুর জন্ম ও বৃদ্ধির জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন। ভেরিকোসিল জীবাণু সংক্রমণ, মাম্পসের কারণে অন্ডকোষের প্রদাহ, গনোরিয়া, যক্ষ্মা, কিডনি, মূত্রনালী বা মূত্রাশয়ের সংক্রমণ, ডায়াবেটিস মেলাটাইটিস, শুক্রাণুর গতিপথে কোনো প্রকার বাধা, রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব প্রভৃতি কারণে পুরুষের বন্ধ্যাত্ব হতে পারে। ক্যান্সারের ওষুধ ব্যবহার, মানসিক অবসাদের ওষুধ ব্যবহার, ম্যালেরিয়া ওষুধ, কিছু উচ্চ রক্তচাপের ওষুধ, বিকিরণ
বাড়ে ইত্যাদি বন্ধ্যাত্বের কারণ হতে পারে। বন্ধ্যাত্বে এসব জানা কারণ ছাড়াও আরো 50% ক্ষেত্রে কোনো কারণ পাওয়া যায় না। অর্থাৎ অনেক পুরুষ এরকম আছেন যাদের কোনো শারীরিক সমস্যা ডায়ালাইসিস বা ডায়াগনোসিসের মাধ্যমে বের করা যায় না, কিন্তু তাদের বন্ধ্যাত্ব আছে। কোনো সমস্যা নেই, সমস্যা খুঁজে পান না ডাক্তাররা, তারপরেও তারা বন্ধ্যাত্বে ভোগে, তাদের সমস্যা, তাদের কারণে সন্তান হয় না, এরকমও আছে 50% পুরুষ। পুরুষদের সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাজোস্পার্মিয়া, যখন বীর্যে শুক্রাণু বা স্পারমেটোজোয়া একেবারেই অনুপস্থিত থাকে। অ্যাজোস্পার্মিয়া এটি খুব একটি বড় সমস্যা। কোনো পুরুষের যদি বীর্যে শুক্রাণুর পরিমাণ একেবারেই না থাকে তাহলে তাকে বলা হয় অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়া অনেক রোগী আছেন। আরেকটি পুরুষ বন্ধ্যাত্বের আরেকটি সমস্যা হচ্ছে অলিগোস্টেনোস্পার্মিয়া, যে ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা ও সক্রিয়তা এতই কম যে আইইউআই করে লাভ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আইইউআই হচ্ছে একটি উন্নত চিকিৎসা ব্যবস্থা, এটা স্পারমেটোজোয়া ইনজেকশন সিস্টেম আর কি। এর মাধ্যমে ইনসাইটোপ্লাজমিক ইনজেকশনের মাধ্যমে বিভিন্ন উপায়ে স্পার্মটাকে কালেক্ট করে দেন এটা পুশ করে দেওয়া হয়। তো এই প্রক্রিয়াটা করার জন্য অলিগোস্টেনোস্পার্মিয়া যারা আছেন তাদের শুক্রাণু যদি একেবারেই কম হয় সেক্ষেত্রে একটু জটিল হয়ে পড়ে। এখন অনেকেই ভাবতে পারেন যে সিমেন অ্যানালাইসিসে যদি শুক্রাণু একেবারেই না পাওয়া যায় তাহলে আইভিএফ অর্থাৎ ইনভিট্রো ফার্টিলাইজেশনের জন্য প্রয়োজনীয় শুক্রাণু কোথা থেকে সংগ্রহ করা হয়। এখানে লক্ষণীয় যে অ্যাজোস্পার্মিয়ার দুটি কারণে থাকতে পারে। অ্যাজোস্পার্মিয়া অর্থাৎ শুক্রাণুহীনতা এটা দুই কারণে হতে পারে। প্রথমত যদি শুক্রাণু তৈরি হওয়া একেবারে বন্ধ হয়ে গিয়ে থাকে, যেমন টেস্টিকিউলার ফেলিওর বা ম্যাচুরেশন অ্যারেস্টের মতো কোনো সমস্যায়। দ্বিতীয়ত শুক্রাণু তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু কোনো পথে বাধা থাকার কারণে তা সিমেনে আসতে পারছে না। শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু তার বীর্যের সাথে মিলিত হতে পারছে না, পথে কোনো বাধা থাকার কারণে, সিস্ট বা কোনো ব্লকেজের কারণে। এভাবেও অনেকের হয়ে থাকে। যদি এরকম হয় সেক্ষেত্রে বিকল্প উপায়ে স্পার্ম কালেক্ট করে আইইউআই বা আইভিএফ মাধ্যমে সন্তান উৎপাদনের চেষ্টা করা যেতে পারে। আর যদি এরকম কোনো সমস্যা না থাকে সেক্ষেত্রে আসলে যদি এরকম হয় যে শুক্রাণু একেবারে উৎপাদন হয় না, তাহলে উন্নত কোনো চিকিৎসার মাধ্যমে সন্তান লাভ করা একেবারেই সম্ভব না। তো অনেকেই আবার জানতে চেয়েছেন যে আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশনের পদ্ধতিটা কি, সেটা নিয়ে একটু আলোকপাত করে। আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্ট টিউব বেবি আমরা যাকে সহজে বলি, সেটা করতে হলে পুরুষের শুক্রাণু থাকতে হবে কিছু না কিছু। সেখান থেকে শুক্রাণু কালেক্ট করে, মেয়েদের ডিম্বাণু কালেক্ট করে, এটা একটি কালচার ডিজাইন দুটোকে মিশ্রিত করে একটি পর্যায়ে এনে সেটা স্ত্রীর জরায়ুতে প্রতিস্থাপন করা হবে আর কি। এবং এই উপায়ের মাধ্যমে সন্তানটা পরবর্তীতে মায়ের মাতৃগর্ভে বেড়ে উঠবে। অনেকে মনে করেন যে টেস্ট টিউব মানে টিউবের ভেতর বাচ্চাটা বেড়ে উঠবে, বিষয়টা তা না। মূলত শুক্রাণু এবং ডিম্বাণু যে নিঃসরণের যে কাজটা, সেটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, যখন এটা স্বামী স্ত্রীর স্বাভাবিক শারীরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে হয় না, তখন এটা কৃত্রিম উপায়ের মাধ্যমে সেটা নিঃসরণ করানো হয়। তো সেজন্য পুরুষের মিনিমাম কিছু হলেও স্পার্ম থাকতে হবে, না হয় টেস্ট টিউব বা আইভিএফ পদ্ধতি বা অন্য কোনো পদ্ধতি কাজ করবে না। তো যে সমস্ত ভাইরা আসলে অ্যাজোস্পার্মিয়া সমস্যায় ভুগছেন, অনেকেই আছেন এই সমস্যায় ভুগছেন এবং এই কারণে ভীষণ হীনমন্যতায় ভুগছেন, সন্তান না হওয়ার কারণে মানসিক পরেশানিতে আছেন, অনেক কষ্টে আছেন, এটা জানি। আমাদের কাছে অনেকেই ফোন দেন, পরামর্শ চান। তো তাদের জন্য বিষয় হচ্ছে, যদি আপনাদের সমস্যাটা এরকম হয় যে আপনাদের শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু ব্লকেজের কারণে আসতে পারছে না, তাহলে তো আপনারা উন্নত চিকিৎসার মাধ্যমে সেটা একবার ট্রাই করে দেখতেই পারেন যে আল্লাহ কি করে। আর যদি এরকম হয় যে না আসলে শুক্রাণু তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে আধুনিক চিকিৎসাও আসলে কিছু করার থাকে না। তো অনেকেই জানতে চান যে আইভিএফ বা আধুনিক চিকিৎসার ব্যয়টা কেমন। আসলে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান নিতে গেলে এটা প্রায় অলমোস্ট 5 থেকে 7 লাখ টাকার মতো খরচ হয়। এছাড়া পরীক্ষা নিরীক্ষা কম বেশি হতে পারে, কারণ রোগীদের কন্ডিশনের উপর অনেকটাই ডিপেন্ড করে। তো এভারেজে 5-7 লাখ টাকা এটা মাথায় রাখতে হবে। আর টেস্ট টিউব নিলেই যে সন্তান হবে এটার কোনো গ্যারান্টি নেই। অলমোস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড 33% অর্থাৎ 33% সাকসেস রেট। তো বাংলাদেশেও এই পরিমাণে সাকসেস রেট আছে।
অনেক ভালো ভালো ডাক্তার আছেন, তারা টেস্ট টিউবের চিকিৎসা করান, ইন্ডিয়া থেকে অনেক ডাক্তাররা এসে করেন। তো সাকসেস রেটটা মাথায় রাখতে হবে 33%। 100 জনের 33 জন সাকসেস হয়, অনেকে একাধিকবার ট্রাই করতে হয় এবং সাকসেস হন বা না হন আপনার কিন্তু সার্টেন অ্যামাউন্ট টাকা খরচ হয়ে যাবে। আর অনেকে বলে আমাদের কাছে এরকম প্রশ্ন করে, ভাই আমরা দরিদ্র, আমাদের এত টাকা নেই, আমাদের জন্য কোনো চিকিৎসা বা অন্য কোনো পদ্ধতি আছে কিনা। আবার অনেকেই এরকম আছেন যাদের একেবারেই স্পাম উৎপাদন হয় না, একেবারেই স্পাম উৎপাদন হয় না, তাদের জন্য তো আসলে স্বাভাবিক উপায়ে সন্তান লাভের যে প্রক্রিয়াটা চিকিৎসার মাধ্যমে সম্ভব না। তো এই ধরনের সমস্যা যারা ভুগছেন, নানা ধরনের মানসিক কষ্টে আছেন এবং একেবারে অনন্যপায় হয়ে আছেন, পাশাপাশি আপনার স্ত্রীর সাথে সংসার ভেঙে যাওয়ার উপক্রম আছে, এরকম অনেক ঘটনা আমাদের কাছে প্রতিনিয়ত ফোন দিচ্ছে। আর স্বাভাবিকভাবেই একজন মেয়ে তার স্বামীর কাছে আসে, তার মনে মা হওয়ার একটা বাসনা থাকে, যদি সে শুনতে পায়, আমাদের সামাজিকতার কারণেই হোক, ভবিষ্যতের কথা চিন্তা করে হোক, মেয়ের গার্জিয়ান, মেয়ে যদিও হাজবেন্ডের সাথে থাকতে চায় তারপর গার্জিয়ানরা সেখানে থাকতে দেন, এরকম অনেক ঘটনা আসলে ঘটে আমাদের সমাজে। দেখা যায় বিবাহ ভেঙে যায়, আবার অনেকে আছেন আল্লাহর রহমতে ধৈর্য ধারণ করেন, স্বামী সঙ্গ দেন, তো এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। আর অনেকে জিজ্ঞেস করেন, ভাই যে টেস্ট টিউব পদ্ধতির মাধ্যমে সন্তান নেওয়াটা কতটুকু বৈধ। সেটা টেস্ট টিউব যদি স্বামী এবং স্ত্রীর যে স্পাম অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু নিয়ে করা হয় তাহলে এটা বৈধ, ইসলামে কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু যদি স্বামীর স্পাম নেই, কোনো স্পাম ডোনার থেকে স্পাম নিয়ে সেটা করা হয়, তাহলে ইসলাম এটা সম্পূর্ণভাবে নিষেধ করেছে, এটা হারাম, এবং সেই সন্তানটা অবৈধ সন্তান হিসেবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিবেচিত হবে। যদিও মেডিকেল সায়েন্সে এটা অ্যাপ্রুভ, কিন্তু ইসলামিক দিক থেকে এটা অ্যাপ্রুভ না। যারা মুসলিম আছেন তারা অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন না, যদি আপনারা মনে করেন যে আল্লাহ একজন আছেন এবং তার বিধান ফলো করা উচিত। তো অনেকেই এই প্রশ্নটা করেন যে আমরা তা আসলে স্পাম ডোনার থেকে স্পাম নিয়ে আমরা সন্তান নিতে চাচ্ছি, এই বিষয়ে কি দিক নির্দেশনা, এই জন্য এই বিষয়টা একটু আলোচনা করে দিলাম। আর এই সমস্ত নানাবিধ বিষয়ে আসলে পরামর্শ নেয়ার জন্য এবং কিভাবে হালাল উপায়ে সন্তান গ্রহণ করা যায় এবং যারা একেবারেই সন্তান হবে না তাদের জন্য কি ধরনের আমল আছে অথবা কি করতে পারেন, কি প্রক্রিয়া অবলম্বন করতে পারেন, একেবারেই কি কোনো পথ নেই না কোনো পথ আছে, এরকম বিষয়গুলো নিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন। আমরা আপনাদেরকে আপনাদের সমস্যা বিস্তারিত শুনে চেষ্টা করবো একটি গাইডলাইন দেওয়া এবং পরামর্শ ও সহযোগিতা করার। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01945266939 এই নম্বরে। এছাড়া আমাদেরকে robi.actel@yahoo.com এই ইমেল অ্যাড্রেসেও মেইল করতে পারেন। তো আপনাদের প্রত্যেকের সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের প্রত্যেককে সফল এবং স্বাভাবিক জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।